বিয়ের আগের রাতে পালিয়ে চলে এসেছি। কিছুই করার নেই, কারণ একজনকে অনেক ভালোবাসি, আর সেখানে অন্য কারোর সাথে বিয়ে দিতে চাইলে তো পালাতেই হবে। তাই আমিও পালিয়েছি। যাকে ভালোবাসি তাকে আমি কখনো দেখিনি। অনেকবার ঠিক করেছি দেখা করব, কিন্তু কোনো না কোনো কারণে দেখা করাটা হয়ে ওঠেনি। তাই তাকে না দেখে ভালোবেসে যাচ্ছি। আর আজকে আমার বিয়ের কথা শুনে সে পাগল হয়ে যাচ্ছে। তারপর সে আমাকে বলে পালিয়ে আসতে। আমিও বেশি কিছু না ভেবে পালিয়ে আসি। চলুন পরিচয়টা দিয়ে দেই, না হলে কিছুই বুঝবেন না। আমি রাজ। এবার ইন্টার পরীক্ষা দিয়ে আপাতত অবসর সময় কাটাচ্ছি। বাবা মায়ের একমাত্র ছেলে। আব্বু বিজনেস করে আর আম্মু গৃহিণী। ব্যাস, অনেক সুখে লাইফ চলতেছে আমাদের। কলেজ বন্ধ, তাই ভালোও লাগতেছে না। এই আড্ডা দিয়ে সময় পার করি আর টুং টুং করে ঘোরাঘুরি করছি। চলুন গল্পে ফেরা যাক। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো, তাই উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে নিচে চলে আসলাম। সবাই যখন নাস্তা করছিল তখনই আম্মু বলে উঠল, রাজ, কালকে তুমি আমার সাথে তোমাদের নানুদের বাসায় বেড়াতে যাবে। আম্মু তুমি গ্রামে যাবে, যাও, আমাকে এর মাঝে টানছো কেন? কারণ এবার তোর নীলাপুর বিয়ে ঠিক হয়েছে, আর তাই তোকে নিয়ে যাচ্ছি। আর এমনিতেও সেই ক্লাস 8-এর পরে আর যাস নাই। এবার তো পরীক্ষাও শেষ, চল গিয়ে ঘুরে আসবি। বিয়ে যেহেতু হচ্ছে তখন যাওয়া যায়, কিন্তু আব্বু যাবে না। আমি বিয়ের আগের দিন চলে যাব। আমার একটু কাজ আছে এখানে, তাই যেতে পারতেছি না এখন। ওকে, কিন্তু কাজ শেষ করে চলে যাবা বলে দিলাম। ওকে। আচ্ছা, ওইখানে গেলে সবাই আমাকে চিনবে তো, নাকি আনপাবলিক ভেবে বের করে দিবে? দূর পাগল, ওরা তোকে ঠিকই চিনবে, আর আমি আছি না। হুম। তারপর খাওয়া দাওয়া শেষ করে উপরে চলে আসলাম। উপরে এসে মোবাইলটা হাতে নিতেই দেখি রিয়া ফোন দিয়ে রেখেছে। তাই আর দেরি না করে কল ব্যাক করি। রিং হবার পরেই ধরে রিয়া। কি হলো? কোথায় চলে গিয়েছিলে? ব্রেকফাস্ট করতে। ও আচ্ছা, তুমি কি আমার সাথে দেখা করবে না? হুম, বলো কবে করতে চাও? পরশুদিন সকালে। সরি, আমি তো কালকে গ্রামে চলে যাব, তাই দেখা করতে পারবো না। সপ্তাহখানেক পরে একটা সময় বলো, তখন দেখা করতে পারবো। তুমি যে গ্রামে যাবে এটা আমাকে আগে বলনি কেন? আরে আজকে সকালেই তো নাস্তা করার সময় বললো, তাই এখন বলতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। তবে ওইখানে গিয়ে আবার আমাকে ভুলে যেও না। তোমার থেকে সুন্দর মেয়ে পেলে তোমাকে তো ভুলে যাবই। চুপ শায়দা। আমার থেকে হয়তো সুন্দর পাবে, কিন্তু কেউ আমার মতো ভালোবাসবে না, এটা মনে রেখো। ওকে, আচ্ছা ভালো থেকো। আমার অন্য একটা গপ ফোন দিতেছে, ওর সাথে কথা বলে নেই। রিয়াকে রাগাতে বললাম। শয়তান একটা। ওকে, তোমার জিএফ এর সাথে কথা বলা শেষ করো, বাই। তারপর রিয়া ফোনটা রেখে দিল। রিয়া বুঝে গেছে আমি তাকে এসব রাগানোর জন্য বলি। এইভাবে দিনটা কেটে গেল। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙে আমার, তাই জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আম্মু? ওই, তোকে না বললাম আজকে তোদের নানুদের বাসায় যাব, তাও কেন দেরি করে ঘুমাচ্ছিস? আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ওকে। বলেই আম্মু চলে গেল। তারপর উঠে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে মোবাইলটা হাতে নিয়ে দেখি রিয়ার 5টা মিসড কল এসে রয়েছে। তাই সাথে সাথে কল ব্যাক করলাম। রিয়া ফোন ধরতেই বলে উঠলাম, সরি, ঘুমাচ্ছিলাম তাই ফোনটা ধরতে পারি নাই। বিয়েটা করে বাসায় এসে নেই, তারপর এত বেলা করে ঘুমানো বের করব। আপনি বউ হওয়ার স্বপ্ন দেখতে থাকেন, আমি এদিকে গ্রাম থেকে ঘুরে আসি, কেমন? হুম। আচ্ছা আমাকেও সাথে নিয়ে চলো না প্লিজ রাজ। তুমি বাসায় চলে আসো, আমি তুমি আর আম্মু মিলে চলে যাব। আমি যদি আসি তাহলে তুমি কি পরিচয় দেবে আমার তোমার আম্মুর কাছে? বলবো যে আমার ফ্রেন্ড, আর তুমি আমাদের সাথে যাবে। আমি তোমার কি লাগে, ফ্রেন্ড? তাহলে তোমার গার্লফ্রেন্ডটাকে শুনি। আরে তুমি তো আমার গার্লফ্রেন্ড, কিন্তু আম্মুকে কিভাবে বলবো গার্লফ্রেন্ড? তাই ফ্রেন্ড বলে চালিয়ে দেই। বিয়ের বয়স হলে না হয় পরে সব খুলে বলবো। ঠিক আছে, তাহলে তখনই আমি আব্বু আম্মুর সামনে যাব। এখন যাওয়া লাগবে না আমার গ্রামে। ওকে, তাহলে ভালো থেকো। কুত্তা, বিড়াল, হনুমান। আরও কিছু গালি দিয়ে ফোনটা রেখে দিল। আমিও সবকিছু গুছিয়ে ব্যাগে নিয়ে রেডি হয়ে গেলাম। তারপর আর কি, গাড়ি নিয়ে রেডি হয়ে রওনা দিলাম গ্রামে। পৌঁছাতে প্রায় বিকেল শেষ হয়ে সন্ধ্যা হয়ে এলো প্রায়। বাড়িতে গিয়ে সবার সাথে সাক্ষাৎ শেষ করব বলে ঠিক করলাম, কিন্তু আমার সাথে কেউ কথাই বলছে না। শুধু আম্মুর সাথে সবাই কথা বলতেছে। হঠাৎ একটা মেয়ে এসে আমাকে একটা রুম দেখিয়ে দিল। ব্যাগ রেখে একটু জিরাতে বসলাম। তখনই নীলা আপু আসলো। কি রে রাজ, কি খবর তোর? এই তো ভালো আপু। তুই তো অনেক বড় হয়ে গেছিস। কিছুটা। কিন্তু আমি আসার পর কেউ কোনো কথা বললো না কেন আমার সাথে? আরে তুই কত বছর ধরে আসিস না, তাই সবাই তোর উপরে অভিমান করে আছে।
তুই তো মামার একমাত্র ভাগ্নে, তাও যদি না আসিস তাহলে তো রাগ করবোই, তাই না? ও তাহলে এই কথা। ঠিক আছে, সবাইকে বলে দিও আমার খাবার রুমে পাঠিয়ে দিতে। আমি আর রুম থেকে বেরোবো না, ওনাদের সাথে কথাও বলবো না। বোকা, যা গিয়ে সবার সাথে একবার কথা বলে দেখ, সবার অভিমান ভেঙে যাবে। আরে চিন্তা করো না, আমি সবকিছু ঠিক করে দিব। ওকে, তুই রেস্ট কর, আমি যাই। ওকে। তারপর আপু রুম থেকে চলে গেল। আমি আবার বসে গেলাম খাটে। মোবাইলে রিয়াকে টেক্সট করে জানিয়ে দিলাম আমি পৌঁছে গেছি, না হলে আবার আর চিন্তা করবে। হঠাৎ কে যেন দরজা দিয়ে ঢুকলো। রুমে তাকিয়ে দেখি এটার কেউ না, ছোট মামার ছোট মেয়ে জয়া। জয়া দেখতে একদম পরীর মতো, কিন্তু আমার কাছে ও সারা জীবন ফাজিল হয়ে থাকবে। আমার হাতে কামড় দিয়েছিল ছোটবেলায়, আমার এটা এখনো মনে আছে। জয়া আমার থেকে 16 ঘন্টার বড়, আমার ক্লাসমেট জয়া। জয়া আর আমার মাঝে সম্পর্কটা হলো সাপ আর নেউলের মতো। জয়াকে দেখা মাত্রই চেহারার সব হাসি খুশি উড়ে গেল আমার। জয়া এদিকে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ একটা ভাব নিয়ে বলতে শুরু করলো, কি রে ফকিন্নি, তুই চলে এসেছিস? তুই তো হাতে পায়ে ভালোই লম্বা হয়েছিস। তো তোর কি, যা এখান থেকে ভাগ, আর সপ্তাহের ভিতর যেন তোর মুখ না দেখি। আমার বাসায় এসেই আমাকে তাড়িয়ে দিবি? বাহ, কি চমৎকার বাণী বললি রে তুই। আর একটা কথা, আমি না তোর থেকে বড়? তাহলে তুই আমাকে তুই তুকারি করছিস কেন? তাহলে আপনাকে কি বলে ডাকবো? আপনি বা আপু? তার থেকে ভালো তোকে নাগিন বলে ডাকি। আমি শুনেছি জয়া নাকি নাগিন ড্যান্স করে বাসায়। ব্যাস, রাজের কথা শুনে জয়া তেলে বেগুনে জ্বলে উঠল। সুন্দরী মেয়ের চেহারা এমনিতেও হালকা, একটু রাগলেই লাল হয়ে যায়। জয়ারও তাই হয়েছে। জয়াকে আর একটু রাগিয়ে দিতে ও লাল চেহারা দেখে বলে উঠলাম, এই তো নাগিনের রূপটা বাহিরে আসতেছে। গুড, নাগিন গান ধরবো নাকি আমি? জয়া আমার কথা শুনে এবার রাগের চরম পর্যায়ে চলে যায়। জয়া আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি একটা শান্তির নিঃশ্বাস নিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর গিয়ে আমি ফ্রেশ হয়ে এসে বসেছিলাম রুমে। রুমে ভালো লাগছিল না, তাই আমি রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গেলাম। এসে দেখি আম্মু বসে বসে টিভি দেখতেছে আর নানু রাতের খাবার রেডি করতেছে, আর নানুকে দুই মামি হেল্প করতেছে। আমি গিয়ে আম্মুর পাশে বসে টিভি দেখতে লাগলাম। হঠাৎ আমি নানুকে দেখিয়ে বলে উঠলাম, আচ্ছা আম্মু, আমার কেন জানি মনে হয় এই বৃদ্ধ মহিলাটাকে কোথায় যেন দেখেছি। এই মহিলাটা কি যেন লাগে আমার। কথাটা বলার পরে নানুর আগে একটা ভাবনি আমার কাছে আসলো। তারপর আর কিছু না বলে আমার কান ধরে দিল মোচড়। তারপর বলতে লাগলো, আমি কি লাগি মনে নেই তোর? শয়তান, থাকবেই বা কেমন করে? 6-7 বছর পরে আমাদের যে দেখতে এসেছিস। এবার উঠে নানুকে জড়িয়ে ধরলাম আর বললাম, তোমাকে কি করে ভুলে যাই বুড়ি? আমার সাথে কথা বলানোর জন্য এটা বলেছি। সরি, এতদিন বিজি ছিলাম তাই আসতে পারি নাই। শয়তান, মানুষ হবি না। বলে নানু জড়িয়ে ধরলো। ব্যাস, নানুর সাথে ডিল ওকে। এবার মামাদের পালা, ওনারা আসলে সবকিছু ঠিক করে দিব। তাই আমি বসে টিভি দেখতে লাগলাম। তখনই জয়া হুট করে কোথা থেকে যেন এসে বসলো। কিরে পেতনি, কোথা থেকে আসলি? তোকে কেন বলতে যাব? আর তুই এখনো এই বাড়িতে কি করিস? তোকে না বলেছি তুই চলে যাবি? তুই বললেই হলো আর আমি চলে যাব? বেশি বকবক করলে তোকে বাসা থেকে বের করে দিব। আমার সে ক্ষমতা আছে, তুই জানিস। শয়তান, রাখ, তোকে একটা উচিত শিক্ষা দেব। যা পারলে দিস। তারপর জয়া চিমটি কেটে উঠে দৌড় দেয়। আমি কিছু না বলে চুপ করে সহ্য করে নিলাম। তারপর মামারা আসলে ওনাদেরকে মানিয়ে ফেললাম। তারপর রাতে খাওয়া দাওয়া করে দিলাম, একটা ঘুম। সকালে উঠে দেখি জয়া আমার বিছানার পাশে বসে আছে। হালকা একটু ভয় পেয়ে যাই। তারপরও নিজেকে সামনে নিয়ে বললাম, কি হলো, তুই এখানে বসে আছিস কেন? জয়া আর কিছু না বলে হাসতে লাগলো। কিছুটা অবাক হয়ে গেলাম ওর এমন আচরণ দেখে, তাই আবার জিজ্ঞেস করলাম, কি হলো, এইভাবে তাকিয়ে হাসতেছিস কেন? জয়া কিছু না বলে ওর ফোন থেকে কিছু একটা বের করে আমার দিকে মোবাইলটা দেখালো। মোবাইলের দিকে তাকিয়ে আমি হতবাক হয়ে গেলাম, কারণ মোবাইলে আমি যে হাত পা ছড়িয়ে ঘুমিয়েছিলাম তার উপরে মুখ কিছুটা হা হয়েছিল। এমন সময় জয়া বলে উঠল, এইগুলো বাসার সবাইকে দেখাবো আর ফেসবুকে পোস্ট করে দেব, কি বলিস? বুঝলাম, ব্ল্যাকমেইল করার জন্য তুলেছে এগুলো। ওর কথা মতো চলতে হবে, না হলে সত্যি ফাঁস করে দিবে সবকিছু। তাই নরম গলায় বললাম, জয়া, আমি তোর তো কোনো ক্ষতি করি নাই, তাহলে তুই এগুলো কেন পোস্ট করবি বা কাউকে দেখাবি বল? এই তো বুঝেছিস, তুই অনেক চালাক রে, তাই তোকে লাইনে আনতে এগুলো করেছি। আমি তো এমনি লাইনে। শোন, এখন থেকে আমার কথা না শুনলে এগুলো ভাইরাল করে দেব, বুঝলি? না, তোর কথা মতোই চলবো আমি। এখন আয়, মার্কেটে যাব আমি তোকে নিয়ে। কেন? শপিং করতে যাব আমি তোকে নিয়ে, এখন ওর তাড়াতাড়ি। যা, তুই আসতেছি। আরেকটা কথা, এখন থেকে আপনি করে বলবি, কিন্তু আপু ডাকতে পারবি না, শুধু আপনি। ওকে।
আমার ভিতরে আগুন জ্বলতেছে জয়ের কথাগুলো শুনে। পিকগুলো অনেক বিশ্রী উঠেছে, তাই ওর কথাগুলো শুনতেছি, না হলে কী যে করতাম তা বলে শেষ করতে পারবো না। যাক, রেডি হয়ে ওর সাথে রওনা দিলাম বাজারে রিক্সা দিয়ে। রিক্সা আপন গতিতে চলতেছিল, তখন জয়া বলে উঠল, আমার উপর তোর রাগ উঠতেছে তাই না? আরে না, রাগ উঠবে কেন? কি বলেন এসব আপনি? মিথ্যা বলা বন্ধ কর। আর শোন, যতদিন আছিস আমার কথা মতো চলবি, তাহলে সবগুলো পিক ডিলিট করে দিব। হুম। মনে মনে বললাম, সুযোগ পাই একটা, আমি নিজে ডিলিট করে দিব, তারপর তোকে দেখাবো মজা কাকে বলে। এসব ভাবতে ভাবতে চলতেছি, হঠাৎ একটা ছেলে রিক্সাটা থামিয়ে দিল। আমি কিছুটা অবাক হয়ে গেলাম, কিন্তু জয়ার দিকে তাকিয়ে দেখি জয়া কেমন জানি একটা বিরক্তিকর ভাব নিয়ে ছেলেটার দিকে তাকালো। তখনই ছেলেটা বলে উঠল, জয়া, ছেলেটা কে? ওর নাম রাজ, আমার বয়ফ্রেন্ড। জয়ার কথা শুনে আমার মনে হলো আমি হার্ট ফেল করব। কি বলল মেয়েটা? আমি স্বপ্ন দেখতেছি নাকি? আমি চোখ বড় বড় করে জয়ের দিকে তাকালাম। কি? কানে কম শুনিস নাকি? তোকে আমার বয়ফ্রেন্ডের কথা বলেছিলাম না? এটা হলো আমার বয়ফ্রেন্ড। না, এটা হতে পারে না। তাহলে আমি এতদিন তোমার পিছনে ঘুরে কি হলো? তা আমি কি জানি? আমি তোকে আগেই বলেছি আমার বয়ফ্রেন্ড আছে, তুই বিশ্বাস করিস নাই, তো এখন বোঝ মজা। দেখো, তোমার বয়ফ্রেন্ড থাকায় আমার কিছু যায় আসে না। আমি এখনো তোমাকে ভালোবাসি। দেখ, ওর সাথে আমার সব কিছু হয়ে গেছে। মানেটা কি তোকে ভেঙে বলবো নাকি বুঝে যাবি? আর কয়েকদিন পর ওর আর আমার বিয়ে, তুই আসিস কেমন? আর হ্যাঁ, বিয়ের পরেও যদি তুই আমাকে চাস তাহলে বলিস। রাত যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয় তখন আমি তোর কাছে ফিরে আসবো, কেমন? আমি জয়ার কথা শুধু হা হয়ে শুনছিলাম, কারণ ওর কথার আগামাথা কিছুই আমার মাথায় ঢুকতেছে না, শুধু ওদের কথা শুনতেছি। জয়া, তুমি কি সব সত্যি বলতেছো? আর রিক্সাটা ছাড়, এবার রাজকে নিয়ে হোটেলে যাচ্ছি, দিনটা কাটিয়ে বিকেলে ফিরবো। ছেলেটা আর কিছু না বলে সাইড হয়ে দাঁড়িয়ে গেল। রিক্সা আবার চলতে শুরু করলো। কিছুটা দূরে যেতেই বলে উঠলাম, ওই তুই কি বললি আমাকে ওই ছেলেটার সামনে? আরে আর বলিস না, প্রত্যেকটা দিন রাস্তায় আমার জন্য দাঁড়িয়ে থাকে, তাই আজকে সুযোগ বুঝে ওর পিছু নেওয়াটা ছাড়িয়ে দিলাম। তাই বলে আমাকে ব্যবহার করলি কেন? তুই পাশে ছিলি তাই তোকে ব্যবহার করে দিলাম। আর এমনিতেও তুই চলে গেলে এসবের খবর কে রাখবে? তাই বলে আমার নাম ব্যবহার করবি? তুই নিজের বয়ফ্রেন্ডের নাম বললেই তো পারতি। আমার কোনো বয়ফ্রেন্ড নাই। কি? সত্যি আমার কোনো বয়ফ্রেন্ড নাই। এটাও বিশ্বাস করতে হবে আমাকে যে তোর বয়ফ্রেন্ড নেই? আসলে আমি এসবে জড়াতে চাই না, তাই এখনো কাউকে বয়ফ্রেন্ড বানাইনি। ও, তা কাউকে পছন্দ করিস না? না, আর করলেও তোকে কেন বলতে যাব? আর তুই কিন্তু আমাকে তুই করে বলতেছিস। ও সরি। তারপর জয়া মার্কেটে গিয়ে কতগুলো মার্কেট করে এরপর বাসায় চলে আসলাম। বিকেলে বসেছিলাম, তখন জয়া রুমে আসলো, এসে আমার পাশে বসে গেল। আমি কিছুটা অবাক হয়ে বললাম, কি হলো, আপনি এখানে এসে বসেছেন কেন? শোন, তোকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাব, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি এখন ঘুমাবো, তাই যেতে পারবো না। তাহলে পিকগুলো কি দিব ভাইরাল করে? আরে না, আমি যাবো তো। এই তো গুড বয়, যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। বলেই চলে গেলাম ওয়াশরুমে। সারা শরীর রাগে ফেটে যাচ্ছে। মনে মনে জয়ার 14 গোষ্ঠীকে উদ্ধার করলাম। তারপরেও রেডি হয়ে এসে দেখি জয়া বসে আছে। জয়া আমাকে নিয়ে একটা নদীর পাড়ে গেল ঘুরতে। জায়গাটা অনেক সুন্দর, যা বলে বোঝানোর মতো না। চারদিকটা অনেক নীরব আর নদীর স্রোতের শব্দ। মোটামুটি ভালোই লাগতে লাগলো। তাই জয়াকে বললাম, এটা কি তোর প্রিয় জায়গা? হুম। তা আমাকে এখানে নিয়ে আসার কারণ কি জানতে পারি? আজকে মনটা বেশি একটা ভালো না, তাই ভাবলাম তোকে নিয়ে ঘুরতে যাই এখান থেকে। ও। তারপর দুজনেই নদীর দিকে তাকিয়েছিলাম। কিছুক্ষণ পর হঠাৎ জয়া বলে উঠল, রাজ, তোর গার্লফ্রেন্ড আছে? হঠাৎ এমন প্রশ্ন কেন? বল না। আছে। তাই নাকি? তাহলে তো দেখতে হয় তোর গার্লফ্রেন্ডের পিক, দেখা তো দেখি। ওর পিক নাই তো আমার কাছে। কি বলিস? যার সাথে প্রেম করিস তার পিক নেই মানে কি? আসলে ওর সাথে আমার ফেসবুকে পরিচয়, তারপর থেকে রিলেশন, কিন্তু এখনও তার সাথে মিট করা হয়নি। আসলে ও অনেকবার দেখা করতে চেয়েছে, কিন্তু সময়ের কারণে আমি নিজেই দেখা করতে পারি নাই। ও, তার মানে তুই ফেসবুকে প্রেম করতেছস? হুম। ভালো, তা মেয়েটার নাম কি? রিয়া। ও আচ্ছা, তুই আমার ওই পিকগুলো ডিলিট করে দে প্লিজ। তোকে অনেক জ্বালাইছি রে রাজ, আর আজকে আমার সাথে এখানে আসায় তোর সব দোষ মাফ। আর যা, তোর পিকগুলো ডিলিট করে দিলাম। তারপর জয়া মোবাইল বের করে পিকগুলো ডিলিট করে দিল। যাক,
মনে মনে অনেকটা শান্তি পেলাম। তারপর আর কোনো কথা না বলে দুজনেই নদীর দিকে তাকিয়েছিলাম। হঠাৎ আমার নজর জয়ার মুখের দিকে গেল। পরন্ত বিকেলের শেষ রোদে জয়ার রূপটা আরও জ্বলজ্বল করতে লাগলো। ওর মুখটাও নিষ্পাপ হয়ে উঠল। ওর এই চেহারা দেখলে কেউ বলতেই পারবে না যে মেয়েটা এতটা চঞ্চল। এসব ভাবছিলাম, তখন জয়ার ডাকে বাস্তবে ফিরলাম। কি রে, এইভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? না, এমনি। তারপর আরও কিছুক্ষণ বসে থেকে বাসায় চলে আসলাম। বাসাটা সাজানোর কাজ শুরু করে দিয়েছে। রাতে সবাই সবার মতো ব্যস্ত হয়ে রয়েছে। আমার ভালো লাগছিল না, কি করব বুঝতেছি না। তখনই জয়া রুমে আসলো। কি রে রাজ, কি করতেছিস? এই তো বসে রয়েছি। আসলে আমার ভালো লাগছিল না, তাই ভাবলাম তোর সাথে আড্ডা দেই কিছুক্ষণ। কি বলিস? কিন্তু রুমে বসে থাকতে ভালো লাগতেছে না। চল রাস্তায় গিয়ে হেঁটে আসি। ভালো বলেছিস, চল বাহিরে যাই। তারপর জয়াকে নিয়ে হাঁটতে বেরিয়ে গেলাম। রাস্তায় দুজনে হাঁটতে লাগলাম চুপচাপ। তখনই জয়া বলে উঠল, তোরা কি বিয়ের পরদিনই চলে যাবি? না, এবার যেহেতু এসেছি কয়েকদিন থেকে তারপর যাব। ও, তা তোর প্রেম কেমন চলতেছে? আর বলিস না রিয়া, আজকে সারাদিন একবারও খোঁজ নিল না। বুঝলাম না, ফোন দিয়েছি তাও ধরতেছে না। দেখ, তুই গ্রামে চলে এসেছিস, তাই ওই রিয়া মেয়েটা অন্য একজনের সাথে সময় কাটাচ্ছে। আরে না, রিয়া মেয়েটা এমন না। ও সব মেয়ের থেকে আলাদা। তুই না দেখে কিভাবে বুঝলি? দেখ, প্রায় সব রিলেশনের ব্যাপারে ছেলে সবসময় ফোন দিয়ে মেয়ের খোঁজ খবর নেয়, কিন্তু আমার বেলায় উল্টো। রিয়া সবসময় কল দিয়ে জিজ্ঞাসা করবে কি করতেছি না করব, সব কিছুর খবর নেয়। তাই নাকি? আর রিয়া না প্রায় দিনই আমার সাথে দেখা করতে চায়, কিন্তু আমি সময়ের অভাবে দেখা করতে পারি না। রিয়া আর যাই হোক খারাপ হতে পারে না, আর আমি রিয়াকে অনেক ভালোবাসি। ও রোমিও সাহেব, রোম্যান্স বাদ দিয়ে বাস্তবে আসেন। আচ্ছা চল বাসায় যাই। কেন, কাজ আছে নাকি? না, তবে খাওয়ার সময় হয়ে গেছে। ও, চলো। তারপর বাসার দিকে হাঁটতে লাগলাম। কি যেন মনে করে জয়াকে ডাক দিলাম। জয়া পিছনে ফিরে তাকালো। কি বলবি? হুম বল, কি বলবি? ভাবতেছি তোর সাথে আর ঝগড়া করব না। কেন? ভাবতাম ছোটবেলার মতো খারাপ আছিস তুই, কিন্তু না, তুই বদলে গেছিস। তাই ভাবতেছি আর ঝগড়া করব না। ওকে। তাহলে চল আমরা আজ থেকে ফ্রেন্ডশিপ করে ফেলি। জয়া কিছু না বলে কি যেন ভাবতে লাগলো। কিছুক্ষণ ভেবে বলল, করতে পারি, তবে একটা শর্ত আছে। বল শুনি, কি শর্ত? ফ্রেন্ড হতে পারি যদি আমার সব কথা তুই শুনিস। আমি যেখানে যেতে বলবো তুই যাবি, যা করতে বলবো তা করবি। তাহলে আমারও একটা শর্ত আছে। তোর আবার কি শর্ত? আমাকে প্যারা দিতে পারবি না, ওকে? আর ওই দিনের মতো বৃষ্টির ছবি আর তুলবি না। ওকে। ব্যাস। জয়া হেসে হাত বাড়িয়ে দিল, আর আমি হ্যান্ডশেক করে নিলাম। তারপর রওনা দিলাম বাসার দিকে। বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকালে মুখে পানি ছিটানোর পর ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি জয়া সামনে দাঁড়িয়ে আছে পানির গ্লাস নিয়ে। কি হলো, পানি ছিটালি কেন? এত বেলা করে কেউ ঘুমায়? তাই বলে পানি ছিটাবি? ডাকলেই তো উঠে যেতাম। ডাকলে উঠতেছি, একটু পরে উঠবো এসব বলতি, কিন্তু পানি ছিটিয়ে দিয়েছি, একেবারে উঠে বসেছিস। আচ্ছা, দরজা লাগানো ছিল, তুই ভিতরে আসলি কিভাবে? তুই আসার আগে এটা আমার রুম ছিল, তুই আসায় তোকে থাকতে দিয়েছি, তাই আমার রুম বাহির থেকে কিভাবে খুলতে হয় তা তো আমি জানবই। তাই তো বলি, এরকম নোংরা রুমটা কার হতে পারে? এটা নোংরা রুম? তাহলে বাকি রুমগুলো কি? কমপক্ষে এটার থেকে ভালো। তাহলে যা গিয়ে গরুর ঘরে থাক, ওইখানটা পরিষ্কার পাবি। হ্যাঁ, বেড়াতে এসেছি বলে এখন তো খোটা দিবি। চুপ, বক বক না করে নাস্তা করতে আয়, আম্মু তোকে ডাকতে পাঠিয়েছে আমাকে। তুই যা, আমি আসতেছি। আর চুলগুলো এমনভাবে এলোমেলো করে রেখেছিস কেন? এমনি। আগে গিয়ে এগুলো ঠিক করে আয়, আর মামিকে বলবি নাস্তা রুমে পাঠিয়ে দিতে। চুপচাপ আয়, না হলে মারবো ধরে। তোর জন্য আমি এখনো খাইনি। কি, আমার জন্য খাস নাই মানে? ভাবতেছি তোর সাথে একসাথে খাবো। আচ্ছা তুই যা, আমি আসতেছি। ওকে। বলেই জয়া চলে গেল। তারপর আমি উঠে ফ্রেশ হয়ে গিয়ে নাস্তা করে নিলাম। রাতে গায়ে হলুদের অনুষ্ঠান হবে, তাই সবাই সাজাতে ব্যস্ত হয়ে আছে, আর আমিও সবার কাজগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলাম। সন্ধ্যায় রেডি হয়ে গিয়ে সবার মতো আমিও এক জায়গায় বসেছিলাম। তখনই মোবাইলের একটা কল আসলো। তাকিয়ে দেখি রিয়া কল দিয়েছে, তাই তাড়াতাড়ি রিসিভ করলাম। কেমন আছো রাজ? কেমন আছি জিজ্ঞাসা করলে মারবো বলে দিলাম। সরি রাজ, এই 2-3 দিন অনেক বিজি ছিলাম, তার উপরে বাসায় কিছু মেহমান এসেছে, তাই তোমার সাথে যোগাযোগ করতে পারিনি।
ও, তা কেমন আছো তুমি? ভালো, তুমি কেমন আছো? এতক্ষণে ভালো হয়েছি। হুম। তা গ্রামে গিয়ে কি নতুন কাউকে পেয়ে গেলে নাকি? তোমার কি মনে হয়? আমি যাকে ভালোবাসি সে আমাকে ছাড়া অন্য কারোর প্রতি মুগ্ধ হতেই পারে না। তাহলে জিজ্ঞেস করলে কেন? এমনিই মন চেয়েছে তাই। তবে একটা শত্রুকে ফ্রেন্ড বানিয়েছি এখানে এসে। ফ্রেন্ডটা কোনো মেয়ে না তো? আমার মামাতো বোন জয়া। গুড। তবে প্রেমে পড়ে যেও না আবার। ফালতু কথা বাদ দিয়ে এখন বলো কি করতেছো? এই তো কলিজের সাথে কথা বলছি। তাই নাকি? থাক, এত রোমান্টিক হওয়ার দরকার নেই। আপনি একটু অপেক্ষা করেন, ঢাকায় এসে এবার সবার আগে আপনার সাথে দেখা করব। ওকে, আমি অপেক্ষায় রইলাম। আচ্ছা রিয়া, তোমার গলাটা আজকে এত চেনা চেনা লাগতেছে কেন? যার মনে আমি থাকি তার কাছে আমার গলা চেনা লাগবে না তো অচেনা লাগবে নাকি? তাও ঠিক। তা তুমি আর কিছু বলতে যাব তখনই পিছন থেকে কাঁধে কেউ হাত রাখলো। তাকিয়ে দেখি জয়া, তাই তাড়াতাড়ি ফোনটা কেটে দিলাম। তারপর জয়া বলে উঠল,